হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2007 সালের মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন সুপারহিরো মুভি ঘোস্ট রাইডার নিয়ে। যেহেতু এটি 2007 সালের একটি মুভি, তাই এটা তো সিরিয়াসলি বলা যায়। সুপারহিরো মুভি ফ্যান যারা আছেন তারা অলরেডি এই মুভিটি দেখে রেখেছেন। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওতে আমি এই মুভিটি আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে মুভিটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাব মূল স্টোরির দিকে। শুরু করার আগে এক্সপ্লেন বাংলায় আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমাদেরকে জানানো হয় পৃথিবীতে যুগ যুগ ধরে ঘোস্ট রাইডার বিরাজ করছে, যে শয়তানের শিকারী হিসেবে কাজ করে। এই মুভিতে শয়তান হিসেবে আমরা পরিচিত হই মেফিস্টোর সাথে। মানে যুগ যুগ ধরে এই ব্যক্তি শয়তান হিসেবে বিভিন্ন ব্যক্তিকে চুক্তির মাধ্যমে ঘোস্ট রাইডারে পরিণত করে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে আসছে। যাই হোক, প্রথমেই আমরা জানতে পারি শয়তান মেফিস্টো তার একটি ঘোস্ট রাইডারকে পাঠায় সান ভেনজেঙ্গা চুক্তি নামে পরিচিত একটি পোর্চা খুঁজে আনার জন্য, যা হাজারো দুষ্টু আত্মার শক্তি ধারণ করে। মানে ওই পোর্চা হাসিল করতে পারলে শয়তান বর্তমান থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু তার শিকারী ঘোস্ট রাইডার আদেশ অনুযায়ী ওই পোর্চা হাসিল করার পর যখনই বুঝতে পারে এটি পাওয়ার পর মেফিস্টো পৃথিবীকে নরক বানানোর ক্ষমতা পেয়ে যাবে, তখনই সে ওই পোর্চা মেফিস্টোর হাতে তুলে না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এমন কোথাও লুকিয়ে রাখে যেটা সে ছাড়া আর কেউই কখনো খুঁজে পাবে না। কিন্তু এখানে আমরা জানতে পারি শয়তান মেফিস্টোর চেয়েও খারাপ কেউ ওই পোর্চা হাসিল করার জন্য আসছে। এখান থেকে সিন শিফট হয় মেন মুভির দিকে। এখানে আমরা দেখতে পাই এই মুভির মেন ক্যারেক্টার জনি প্লেজ ও তার বাবা বাটন প্লেজ একটি কার্নিভেলে বাইক স্ট্যান্ডে পারফর্ম করছে। এখানেই আমরা এই মুভির আরও একটি মুখ্য চরিত্র রক্সান সিমসনের সাথে পরিচিত হই। আর এখানে জনির বাইক পারফর্ম দেখে রক্সান খুবই আনন্দিত হওয়ায় জনি তাকে দেখানোর জন্য বাইক স্টান্টের টাইমে বেপরোয়া হয়ে ওঠে, যেটা বুঝতে পেরে তার বাবা তার উপর খুবই রেগে যায় এবং তাকে জানায় তাদের লাইফে এরকম ভুলের কোনো ক্ষমা নেই। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রক্সান এবং জনি একটি গাছের নিচে দেখা করে, যেখানে রক্সান জনিকে জানায় তার বাবা তাকে দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে, তাই হয়তো তাদের আর কোনো দিন দেখা নাও হতে পারে। এই কথা শোনার পর জনি সিদ্ধান্ত নেয় তারা দুজন একসাথে দূরে কোথাও পালিয়ে যাবে, তাহলে তাদেরকে আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা দুজনেই একটি নির্দিষ্ট টাইমে ওই স্থানে দেখা করার কথা জানিয়ে দুজনেই নিজেদের বাড়ি ফিরে যায়। আর বাড়িতে গিয়েই জনি তার ঘুমন্ত বাবার পাশে পড়ে থাকা ডাক্তারের রিপোর্ট দেখে জানতে পারে তার বাবা ক্যান্সারে আক্রান্ত, মানে আর কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন। এটা জেনে জনি তার কষ্ট দূর করার জন্য তার মোটরসাইকেল সারানোর কাজে লেগে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার সামনে হাজির হয় শয়তান মেফিস্টো, যে জনিকে কথায় কথায় জানায় সে তার স্টান্ট দেখে খুবই মুগ্ধ, যেটা শুনে জনি তাকে ধন্যবাদ জানায়। এরপরই শয়তান মেফিস্টো তাকে অফার দেয় তার হয়ে কাজ করতে, কিন্তু জনি তাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় সে কারোর হয়ে কাজ করতে চায় না। ঠিক এরপরই মেফিস্টো জনিকে তার বাবার অসুস্থতার কথা জানিয়ে তাকে বলে, তুমি চাইলে আমি তোমার বাবাকে পুনরায় সুস্থ করে তুলতে পারি। এবার এই কথা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার বাবার শারীরিক অসুস্থতার কথা সে নিজেই আজ প্রথম জানতে পেরেছে। তাহলে এই ব্যক্তিটি কিভাবে জানতে পারল? এরপর জনি মেফিস্টোকে জানায় এর বিনিময়ে সে কী করতে পারে। তখন মেফিস্টো তাকে জানায়, তোমার বাবার এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার বদলে তোমার আত্মাকে আমার হাতে তুলে দিতে হবে। এটা শুনে জনি তাকে উন্মাদ মনে করে বলে, ঠিক আছে। তখন মেফিস্টো জনিকে একটি পর্চা নিয়ে তার ওপর স্বাক্ষর করতে বলে, আর জনি ওই পর্চা খুলে দেখতে গিয়ে ভুলবশত তার আঙুল কেটে এক ফোঁটা রক্ত ওই পর্চার ওপর পড়ে, যেটা দেখে মেফিস্টো তার হাত থেকে পর্চাটি নিয়ে তাকে বলে স্বাক্ষর করার আর কোনো দরকার হবে না। এর পরবর্তী দৃশ্যে দেখা যায় জনি তার বিছানায় ঘুম থেকে জেগে ওঠে, আর তার মনে হয় যে ঘটনাগুলো তার সাথে ঘটল সেগুলো হয়তো সে স্বপ্নে দেখেছে। কিন্তু এরপরে সে তার বাবাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ আগের দিনের তুলনায় তার বাবা অনেক বেশি সুস্থ দেখাচ্ছে। এমনকি তিনি জনির সামনে এসে নিজেই স্বীকার করে যে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কিন্তু আজ একটি বিশেষ টেস্ট করার পর ডক্টর তাকে জানায় সে হঠাৎ করেই কেন জানি ক্যান্সার থেকে সেরে উঠছে। এই কথা শুনেই জনির মাথায় আগের দিনের কথাগুলো ঘুরতে থাকে। এরপরে দেখা যায় জনির বাবা তার পরবর্তী স্টান্ট দেখানোর জন্য রেডি হচ্ছে, কিন্তু জনি তার বাবাকে জানায় সে আর এ কাজ করবে না, সে তার গার্লফ্রেন্ডের সাথে দূরে কোথাও চলে যাবে। এই কথা শুনে তার বাবা কিছুটা অসন্তুষ্ট হলেও জনিকে বাধা না দিয়ে তার প্রিয় বাইকের চাবি তার কাছে দিয়ে দেয়। এবার জনি যখন ওই কার্নিভেল থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে ওই শোতে একটি নতুন স্টান্ট করার টাইমে তার বাবার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার আওয়াজ পেয়ে জনি দৌড়াতে দৌড়াতে তার বাবার সামনে উপস্থিত হয়, আর তার চোখের সামনেই তার বাবা মারা যায়।
ঠিক এই মুহূর্তে জনি দূরের একটি জায়গায় দেখতে পায় শয়তান মেফিস্টো তার দিকে অশুভভাবে তাকিয়ে হাসছে। এটা দেখে জনির আর বুঝতে বাকি থাকে না তার বাবার মৃত্যুর জন্য মেফিস্টোই দায়ী। এরপর সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাইক নিয়ে রওনা হয়, কিন্তু মাঝ রাস্তাতে জনি মেফিস্টোকে দেখে বাইক থামাতে না পেরে বাইক থেকে পড়ে যায়, আর তারপর সে তার বাবার মৃত্যুর জন্য মেফিস্টোকে দায়ী করতে শুরু করে। তখন সে জনিকে জানায়, আমি তোমাকে যে কথা দিয়েছি আমি তা রেখেছি, আমি তোমার বাবার ক্যান্সার পুরোপুরিভাবে সারিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি চাই না তোমার আর আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াক, এই কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি। এই কথা শুনে জনি তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু এই কাজে সে ব্যর্থ হয়। এরপরেই ম্যাফেস্টো তার ক্ষমতার সাহায্যে জনিকে পুরোপুরি স্থির করে দিয়ে তাকে জানায়, এখন থেকে তুমি তোমার পিছনের সব কিছুই ভুলে যাও, কারণ তুমি শুধুই আমার। আমি ঠিক সেই টাইমেই তোমার কাছে আসব যেদিন আমায় তোমাকে প্রয়োজন পড়বে। এরপরই দেখা যায় জনি তার বাইক নিয়ে সেই গাছের নিচেই উপস্থিত হয় যেখানে তার গার্লফ্রেন্ড তার জন্য ওয়েট করছে। কিন্তু সেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা না বলেই চলে যায়, কারণ জনি বুঝতে পেরেছিল এরপর থেকে যদি সে কারো সাথে ঘনিষ্ঠ হয় মেফিস্টো তাকেও হত্যা করতে পারে। এরপর এখান থেকেই সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই জনি বর্তমানে বিশ্বের সবচাইতে বিখ্যাত সাহসী একজন স্টান্টম্যান হয়ে উঠেছে, কারণ তার মতো দুঃসাহসী স্টান্ট আজ পর্যন্ত কেউই দেখাতে পারেনি। এখানে একটি স্টেডিয়ামে জনি একটি স্টান্ট দেখানোর চেষ্টা করে, যেখানে 50টি গাড়ির উপর দিয়ে সে এক লাফে পৌঁছে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সবকিছু ঠিকঠাকভাবে হলেও লাস্ট মুহূর্তে জনির একটি দুর্ঘটনা ঘটে, যেটা দেখে মনে হয় সে যেন গুরুতরভাবে আহত হয়ে গেছে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই সে পুরোপুরি সুস্থ রয়েছে, তার কিচ্ছুই হয়নি, যেটা দেখে গ্যালারিতে থাকা অসংখ্য দর্শক তার জন্য চেয়ার আপ করতে থাকে। এরপর দেখা যায় বাড়ি ফেরার টাইমে তার বন্ধু ম্যাক তাকে বলে সে যাতে এরকম স্টান্ট দ্বিতীয়বার আর না করে। তখন জনি তাকে জানায়, আমার পেছনে একটি অলৌকিক শক্তি কাজ করছে যে আমাকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করে। তখন ম্যাক তার এই কথা শুনে পুরোপুরি উড়িয়ে দেয়। এরপরেই ম্যাক টিভিতে দেখতে পায় জনি তার পরবর্তী শোতে আরও বেশি ভয়ানক স্টান্ট করতে চলেছে, যেটা দেখে ম্যাক গাড়ি থেকে শুরু করে বাড়িতে ফেরার পরও তাকে বারবার সাবধান করতে থাকে যেন সে এটি না করে, কারণ এটি করা নিতান্ত একটি বোকামি। কিন্তু জনি তার কোনো কথা শুনতে একদমই নারাজ। ম্যাক তাকে আবারও জানায়, তুমি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছো, এখন তুমি এসব জাদুবিদ্যার বই অল টাইম পড়তে থাকো, কেন জানি না আমার মনে হয় তুমি নিজেকেই শেষ করে দিতে চাইছো। এরপর জনি তাকে জানায় সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে, তাই সে তার ভুলের মাসুল দেওয়ার জন্য দ্বিতীয় আরও একটি সুযোগ খুঁজছে। অন্যদিকে দেখা যায় কালো রঙের ড্রেস পরা ব্ল্যাক হার্ট নামের একটি অদ্ভুত ব্যক্তি মরুভূমিতে অবস্থিত একটি বারে যায়, যেখানে ওই বারের সকল সদস্যদের শুধুমাত্র টাচ করেই সে হত্যা করে। তারপর সেখানেই থাকা 3টি আত্মাকে নিয়ে একটি দল তৈরি করে তাদেরকে জানায় সান ভ্যানজেঙ্গা চুক্তি খুঁজে বের করার জন্য। ঠিক সেই টাইমেই শয়তান মেফিস্টো সেখানে হাজির হয়ে তাকে জানায়, তুমি এখানে কি করছো, তুমি তো এখানে থাকার কথা না। ব্ল্যাক হার্ট তখন তাকে জানায়, আমি এখানে এসেছি ওই চুক্তি উদ্ধার করতে। তোমার টাইম শেষ, এখন আমি নিজেই সেই চুক্তি খুঁজে বের করব। এখানে আমরা তাদের কথার মধ্যে বুঝতে পারি ব্ল্যাক হার্ট হলো মেফিস্টোর নিজের পুত্র, কিন্তু মেফিস্টো নিজেও চায় না তার পুত্র ওই চুক্তিটি হাসিল করুক। অন্যদিকে জনি তার নতুন স্টান্টের জন্য পুরোপুরি প্রস্তুত, মানে তার বন্ধু তাকে এত বোঝানোর পরেও সে স্টান্টটি করবেই। এখানে সে তার শো দেখানোর আগে একটি সাংবাদিক তার ইন্টারভিউ নেওয়ার জন্য সেখানে হাজির হয়। এমনিতে সাধারণত জনি কোনো সাংবাদিককে তার ইন্টারভিউ দেয় না, কিন্তু তখন আমরা দেখতে পাই সেটি আর কেউ নয়, তার প্রাক্তন গার্লফ্রেন্ড রক্স্যান, যেটা দেখে জনি ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই জনি 6টি হেলিকপ্টার পাশাপাশি সাজিয়ে তার ওপর দিয়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়, যেটা দেখে তার বন্ধু ম্যাক তাকে বলে, তুমি এরকম স্টান্ট কেন করছো? যেটা শুনে জনি তাকে জানায়, এটি আমার বাবার একটি স্বপ্ন ছিল যা আমি বাস্তবে রূপান্তর করতে চলেছি। এরপর জনি এই স্টান্টটি পুরোপুরি সফলভাবে সম্পন্ন করে ওই বাইক নিয়ে স্টেডিয়াম থেকে সোজা বেরিয়ে যায় এবং হাজির হয় তার গার্লফ্রেন্ডের নিউজ ভ্যানের কাছে। প্রথমে জনি তাদের ওই গাড়ি দাঁড় করানোর কথা বলার পরও রক্স্যান যখন গাড়ি থামাতে অস্বীকার করে, তখন জনি বাধ্য হয়েই একটি স্টান্ট করে তাদের গাড়ি থামিয়ে দেয়। এরপর জনি তার প্রাক্তন গার্লফ্রেন্ডকে একটি ক্যাফেতে কফি খাওয়ার আমন্ত্রণ জানায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় জনি রেডি হচ্ছে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে উঠছে,
যেটা দেখে জনি তার হাত ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তার হাতের পানি বাষ্প হয়ে নিমিষেই শুকিয়ে যাচ্ছে। এবার তার সাথে এটা কি হচ্ছে যখন সে বুঝে উঠতে পারছে না, তখনই সে শুনতে পায় তার নাম ধরে কেউ তাকে ডাকছে। এবার কে তাকে ডাকছে এটা দেখার জন্য সে যখন বাইরে আসে, তখনই তার সামনে হাজির হয় শয়তান মেফিস্টো। আর সে জনিকে জানায়, এখন আমাকে তোমার প্রয়োজন পড়েছে। মানে সে তো আগেই বলেছিল যখন তাকে তার দরকার পড়বে তখনই সে তার কাছে আসবে। এখানেই মেফিস্টো জনিকে জানায় এতদিন সে যে দুঃসাহসী স্টান্টগুলো দেখিয়ে আসছে সেটা তার জন্যই সম্ভব হয়েছে। মানে ওই সমস্ত বিপদ থেকে সেই তাকে রক্ষা করেছে, কিন্তু আজ জনিকে তার হয়ে একটি কাজ করতে হবে। এটা শুনে জনি তাকে জানায় সে তার কোনো কাজ করতেই বাধ্য নয়, কিন্তু মেফিস্টো তাকে সেই চুক্তির কথা মনে করিয়ে দিয়ে জানায় অনেকদিন আগেই সে নিজের আত্মাকে তার কাছে বিক্রি করে দিয়েছে, তাই সে যা বলবে জনি সেটা করতেই বাধ্য। এরপর মেফিস্টো জনিকে জানায় সে যদি ব্ল্যাক হার্টকে হত্যা করতে পারে তাহলে পুনরায় সে তার আত্মা তাকে ফিরিয়ে দেবে। এই বলে এক প্রকার জোর করেই জনিকে বাইকে উঠতে বাধ্য করে, আর জনি ওই বাইক নিয়েই বেরিয়ে পড়ে ব্ল্যাক হার্টকে হত্যা করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই জনি ওই বাইকটি এত জোরে চালায় যে শহরের রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক হার্ট তার দল নিয়ে হাজির হয় একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে, আর সেখানে একটি গার্ডের মুখোমুখি হয়ে ব্ল্যাক হার্ট তার থেকে জানতে চায় এইখানে একসময় কবরস্থান ছিল, সেটা এখন কোথায়। তখন ওই গার্ডটি তাকে জানায় অনেক দিন আগেই ওই কবরস্থানটি এখান থেকে সরানো হয়েছে, যেটা শুনে ব্ল্যাক হার্ট তাকে হত্যা করে। অন্যদিকে জনিও সেই বাইক নিয়ে ওই স্থানে উপস্থিত হয়, কিন্তু বাইক থেকে নামার পরেই আমরা দেখতে পাই জনি যন্ত্রণায় ছটফট করছে এবং ক্ষণিকের মধ্যেই তার হাত পা থেকে আগুন বের হতে শুরু করে এবং শেষমেশ তার মাথা একটি জ্বলন্ত কঙ্কালের খুলিতে পরিণত হয়। মানে ফাইনালি সে রূপান্তর হয় ঘোস্ট রাইডারে। আর তারপর মুখোমুখি হয় ব্ল্যাক হার্টের। সে ঘোস্ট রাইডারকে দেখেই তার সাথে থাকা 3টি আত্মার একটিকে পাঠায় ঘোস্ট রাইডারকে পরাজিত করার জন্য। তখন ঘোস্ট রাইডার সেখানেই পাশে পড়ে থাকা একটি চেইন ব্যবহার করে ওই আত্মাটিকে পুরোপুরি খতম করে দেয়, যেটা দেখে ব্ল্যাক হার্ট ও তার বাকি দুজন সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ঘোস্ট রাইডার একটি সিটি দিলে তার বাইকটি নিজে থেকেই তার সামনে এসে উপস্থিত হয়, আর ওই বাইক টাচ করার সঙ্গে সঙ্গেই সেটি পুরোপুরি একটি জ্বলন্ত বাইকে রূপান্তরিত হয়। এবার ওই স্থান থেকে শহরের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ঘোস্ট রাইডারের চোখে পড়ে একজন ছিনতাইকারী একটি মহিলা থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা দেখে সে ওই ছিনতাইকারীকে ধরে তার এতদিনের সমস্ত পাপের দৃশ্য দেখিয়ে শাস্তিস্বরূপ তাকে সেখানেই হত্যা করে। তারপর সে আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু একটি নির্দিষ্ট টাইম আসার পর যখনই সকাল হতে শুরু করে তখন আমরা দেখতে পাই ঘোস্ট রাইডার ছটফট করতে করতে পুনরায় জনি ব্লেজে রূপান্তরিত হয়ে যায়। আর এই স্থানে সে কেয়ারটেকার নামে একটি বৃদ্ধের সাথে পরিচিত হয়, যিনি ঘোস্ট রাইডারের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানেন। তিনি জনিকে বলেন আগের দিন রাতে তার সাথে যা যা হয়েছে তা একদমই সত্য, এবং ওই রকম ঘটনা এখন থেকে তার সাথে বারবার ঘটবে। তখন জনি চিন্তা করতে থাকে সে গতকাল রাতে ওই ছিনতাইকারীকে নির্মমভাবে হত্যা করেছে, এমনকি ওই ছিনতাইকারী তার জীবনের যত পাপ করেছে সেটা এখনও তার চোখের সামনে ভাসছে। এটা জানার পরে কেয়ারটেকার তাকে জানায় এটাই তো ঘোস্ট রাইডারের আসল শক্তি, আর এই শক্তির সাহায্যেই সে যে কাউকে তার পাপের ফল হিসেবে শাস্তি দিতে পারে। এবার দুজনে কথায় কথায় জনি তখন তাকে জানায় শয়তান মেফিস্টো ব্ল্যাক হার্টকে হত্যা করার জন্য তাকে পাঠিয়েছে। তখনই কেয়ারটেকার তাকে বলে ব্ল্যাক হার্ট খুবই নৃশংস, তুমি কোনোদিনই এভাবে তার সাথে পেরে উঠবে না, তাই যতদিন তুমি এখানে আছো ততদিনই তুমি সুরক্ষিত। কিন্তু জনি তার কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে পড়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, কারণ গতকাল তার গার্লফ্রেন্ডের সাথে তার দেখা করার কথা ছিল, যেটা তার এসব কাজের জন্য পুরোপুরি মিস হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় রক্সান শহরে ঘটে যাওয়া এত বড় একটি ঘটনার সংবাদ সংগ্রহ করছে, কারণ সে তো একজন সাংবাদিক, আর জনি তার বাইকের সাহায্যে সোজা সেই স্থানে এসে উপস্থিত হয়, যেটা দেখে রক্সান তার সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যেতে শুরু করে। কারণ আগের দিন রোকসান তার জন্য রেস্টুরেন্টে অনেকক্ষণ ওয়েট করার পরও জনি সেখানে আসেনি। তাই জনি যখন তার সাথে দেখা করার চেষ্টা করে তখন রোকসান তাকে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তাই নিরুপায় হয়ে জনি তার নিজের বাড়িতে ফিরে আসে, আর সেখানে ফিরেই তার কাছে থাকা জাদুমন্ত্রের বই পড়ে চেষ্টা করতে শুরু করে ঘোস্ট রাইডারের শক্তিকে কিভাবে সে তার নিজের আয়ত্তে আনতে পারে। আর এই টাইমেই তার বাড়িতে এসে উপস্থিত হয় তার গার্লফ্রেন্ড রোকসান। আসলে তার মনে হয়েছিল রাস্তার মধ্যে সে জনির সাথে খুব খারাপ ব্যবহার করেছে,
তাই সে এখন তার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর এখানে এসেই সে জনিকে জিজ্ঞাসা করে তার সাথে এটা কি হচ্ছে, কারণ জনি আগের থেকে অনেক পাল্টে গেছে। এই প্রশ্নের জবাবে জনি তাকে সবকিছুই বলে দেয়, যে তার আত্মা সে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু রক্সান তার এই কথা একদমই বিশ্বাস করে না। সে ভাবে তাকে দূরে রাখতেই হয়তো সে এসব ভুলভাল বলছে। এরপরই সে সেখান থেকে চলে যায়, আর জনিও তাকে বুঝতে তার পিছনে পিছনে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে অনেকগুলো পুলিশ উপস্থিত হয়ে জনিকে গ্রেফতার করে, কারণ আগের দিন শহরের মধ্যে যে ঘটনা ঘটেছে তার তদন্ত করতে সময় পুলিশ তার বাইকের নাম্বার প্লেট খুঁজে পায়। তাই খুব সহজেই পুলিশ তাকে চিহ্নিত করে, আর তাকে কারাগারে নিয়ে আনা হয়, যেখানে আগে থেকেই কিছু আসামি বন্দী ছিল। এবার জেলের মধ্যেই বাকি আসামিরা জনিকে চিনতে পেরেই তারে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা নাকি অনেকবার জনির অ্যাক্সিডেন্টের জন্য বাজি ধরেছিল, কিন্তু কোনোবারই সে অ্যাক্সিডেন্ট হয়নি। তাই তাদের টাকা নাকি পুরোপুরি বিফলে গেছে। এবার সবাই মিলে যখন জনির উপর আক্রমণ করে, তখন জনি নিমেজের মধ্যে ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে তাদেরকে পরাস্ত করে, এবং সেখানেরই একজনের কাছ থেকে তার জ্যাকেট এবং গ্লাভস ছিনিয়ে নিয়ে কারাগার থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে ব্ল্যাক হার্ট একটি চার্চে পৌঁছে ওই চার্চের ফাদার থেকে সানভেনজ্যাঙ্গা চুক্তির কথা জিজ্ঞাসা করে, কিন্তু ফাদার তাকে সঠিক উত্তর দিতে অস্বীকার করায় সে তাকেও হত্যা করে। এরপর সে যখন বুঝতে পারে তাকে হত্যা করার জন্য ঘোস্ট রাইডার তাকে খুঁজছে, তখন সে তার দলে থাকা দ্বিতীয় আত্মাকে পাঠায় ঘোস্ট রাইডারের সাথে মোকাবিলা করতে। অন্যদিকে দেখা যায় ঘোস্ট রাইডার কারাগার থেকে পালানোর কারণে অনেকগুলো পুলিশ তার পিছনে ধাওয়া করতে শুরু করে, কিন্তু ঘোস্ট রাইডার তার বাইকের সাহায্যে পানি থেকে শুরু করে বিল্ডিংয়ের উপর দিয়ে পর্যন্ত বাইক চালিয়ে পালিয়ে যেতে শুরু করে। আর অবশেষে একটি বিল্ডিংয়ের উপরে সে ব্ল্যাক হার্টের পাঠানো ওই আত্মাটির মুখোমুখি হয়, কিন্তু সেখানে একটি হেলিকপ্টার তাদের দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। তখনই ঘোস্ট রাইডার তার কাছে থাকা চেনের সাহায্যে হেলিকপ্টারটিকে দূরে ছিটকে দেয়, আর তারপর ওই চেনের সাহায্যে এই আত্মাটিকেও পরাজিত করে দেয়। এদিকে ঘোস্ট রাইডারের ওই জ্বলন্ত বাইক বিল্ডিংয়ে ওঠার টাইমে রক্সান তার বাসা থেকে ওই দৃশ্য দেখে সেই স্থানে এসে উপস্থিত হয়। এরপর ঘোস্ট রাইডার বাইক নিয়ে ছাদ থেকে নেমে আসার টাইমে পুলিশ ফোর্স তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু সে নিচে নেমে যখন রক্সানকে দেখতে পায় তখনই সে বাইক থেকে নেমে তার দিকে আসতে শুরু করে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পুরো পুলিশ ফোর্স তার দিকে ফায়ার করতে শুরু করে, যার ফলে সে সেখানে একটি আগুনের প্রাচীর তৈরি করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় সে কেয়ারটেকার জনিকে তার আগের ঘোস্ট রাইডার কার্টার স্লেডের সম্পর্কে জানায়, আর বলে তাকে মেসিস্টো সানভেনজ্যাঙ্গা পাঠিয়েছিল একটি চুক্তিপত্র হাসিল করার জন্য। কিন্তু কার্টার যখন জানতে পারে ওই চুক্তিপত্র মেসিস্টোর হাতে দিলেই সে পুরো পৃথিবীকে নরকে পরিণত করবে, তখন সে ওই চুক্তিপত্র মেসিস্টোকে না দিয়ে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। কিন্তু ওই কেয়ারটেকার লাস্ট পর্যন্ত এও জানায় সে শুনেছে ওই চুক্তিপত্র সমেত কার্টারকে নাকি সমাধিস্থ করা হয়েছে। এরপর সে পুনরায় জনিকে সাবধান করে সে যেন তার পরিচিত কারো সাথে এখন একদমই দেখা না করে, কারণ বর্তমানে ব্ল্যাক হার্ট তার পরিচিত লোকদের ব্যবহার করে গোস্ট রাইডারকে দিয়ে ওই চুক্তি উদ্ধার করাতে পারে। এটা শুনেই জনির মনে পড়ে তার গার্লফ্রেন্ডের কথা, মানে ব্ল্যাক হার্ট যদি জেনে যায় রক্সান তার গার্লফ্রেন্ড, তাহলে সে তার ক্ষতি করতে পারে। এটা মনে করে সে তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় রক্সান জনির বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য, কিন্তু সে সেখানে জনির বদলে দেখতে পায় তার বন্ধু ম্যাককে। এবার তারা দুজনে একে অপরের সাথে কথা বলে। জনি ওই বইগুলো দেখে পুরোপুরি শিওর হয়ে যায় সে ওই সময় সত্যি কথাই বলছিল, কিন্তু এরপর তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ব্ল্যাক হার্ট সেখানে উপস্থিত হয়, আর সেখানে হাজির হয়েই সর্বপ্রথম তার বন্ধু ম্যাককে হত্যা করে। ততক্ষণে জনিও তার বাড়িতে ফিরে আসে, আর এখানে এসেই সে দেখতে পায় ব্ল্যাক হার্ট তার বন্ধুকে হত্যা করেছে এবং রক্সানকে বন্দি বানিয়েছে। তখন জনি সাথে সাথে ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়েই ব্ল্যাক হার্টের উপর তার শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তার ওই ক্ষমতা ব্ল্যাক হার্টের কোনো ক্ষতি করতে পারে না। তাই ব্ল্যাক হার্ট হাসতে হাসতে তাকে জানায়, আমার উপর তোমার ওই শক্তি কোনো কাজই করবে না, কারণ আমার মধ্যে কোনো আত্মাই নেই। এরপর ব্ল্যাক হার্ট জনিকে জানায় রোকসানকে সে যদি পুনরায় ফিরে পেতে চায় তাহলে যে কোনো উপায়ে সানভেনজ্যাঙ্গা চুক্তি তার কাছে নিয়ে আসতে হবে। ফলে জনি নিরুপায় হয়ে সেই কবরস্থানে ফিরে গিয়ে কেয়ারটেকারকে জানায় তার ওই চুক্তিপত্রটি খুবই দরকার, না হলে সে তার গার্লফ্রেন্ডকে চিরকালের জন্য হারাবে। এই কথা শুনে কেয়ারটেকার তার কাছে থাকা সেই বেলচার হ্যান্ডেল ভেঙে তার ভিতর থেকে একটি কাগজ বের করে জানায়, এই হলো সেই সানভেনজ্যাঙ্গা চুক্তি। এরপর সেই কেয়ারটেকারের একটি সিটিতে ক্ষণিকের মধ্যে সেখানে একটি রহস্যময় ঘোড়া উপস্থিত হয়, যার ওপর সেই কেয়ারটেকার উঠতেই সেটিও একটি জ্বলন্ত ঘোড়ায় পরিণত হয়।
আর এখানে আমরা বুঝতে পারি এই কেয়ারটেকার আর কেউ নয়, কার্টার স্লেড নিজেই, মানে পূর্ববর্তী সেই ঘোস্ট রাইডার, যে মেসিস্টোকে চুক্তি না দিয়েই লুকিয়ে রেখেছিল। যাই হোক, এরপর তারা দুজনেই মিলে সান ভেনজেঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তারা সান ভেনজেঙ্গা পৌঁছানোর আগেই কার্টার জনিকে একটি শটগান দিয়ে জানায় এখান পর্যন্তই তার জার্নি ছিল, এরপর তাকে একাই যেতে হবে। এই বলে সে সেখান থেকে বিদায় নেয়, আর জনি একাই রওনা হয় সেদিকে। এবার রাস্তাতে একটি জলাশয়ের ওপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার টাইমে ব্ল্যাক হার্টের দলের অবশিষ্ট সেই আত্মা হঠাৎই জনির উপর আক্রমণ করে। তখন সে নিমিষেই ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে বাকি দুজনের মতো তাকেও হত্যা করে। তারপর ফাইনালি হাজির হয় ব্ল্যাক হার্টের সামনে। যেখানেই পৌঁছে সে ওই চুক্তির বদলে রোকসানকে ছেড়ে দিতে বলে। ফলে ব্ল্যাক হার্টও তার কথা মতো রোকসানকে ছেড়ে দেয়। কিন্তু জনি ওই পর্চা তার হাতে তুলে দেওয়ার আগেই ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু ততক্ষণে সকাল হয়ে আসছে, যার সুযোগ নিয়ে ব্ল্যাক হার্ট ঘোস্ট রাইডারকে ছিটকে সূর্যের আলোয় ফেলে দেয়। ফলে পুনরায় সে ঘোস্ট রাইডার থেকে জনিতে রূপান্তরিত হয়ে যায়। এরপর দেখা যায় ব্ল্যাক হার্ট সেই চুক্তি পড়ে ওই শহরের মধ্যে থাকা অশ্বরোহী আত্মাদের তার সাথে যুক্ত হওয়ার আদেশ দেয়। আর ক্ষণিকের মধ্যেই দেখা যায় কয়েকশো আত্মা সেখানে আবির্ভূত হয়ে ব্ল্যাক হার্টের শরীরে যুক্ত হয়ে যায়। এরপর ব্ল্যাক হার্ট ঘোষণা করে, আমার নাম লেজিয়েন, কারণ আমি এখন একা না, অনেক। এরপর লেজিয়েন জনিকে হত্যা করতে গেলে রোকসান কার্টার স্লেডের শটগান দিয়ে লেজিয়েনকে আক্রমণ করে জনিকে তার হাত থেকে মুক্ত করে। তারপর জনি নিজে ওই শটগান নিয়ে ঘোস্ট রাইডারের শক্তি ব্যবহার করে লেজিয়েনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু তারপরও লেজিয়েন তার শারীরিক অবস্থায় ফিরে আসতে শুরু করে। এরপর জনির মাথায় আসে বর্তমানে সান ভেনজেঙ্গারের হাজার হাজার আত্মা ব্ল্যাক হার্টের মধ্যে আটকে আছে। এর মানে এখন সে যদি চায় সেই আত্মাদের ওপর তার শক্তি প্রয়োগ করতে পারবে। আর এই মনোভাব নিয়ে সে ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে লেজিয়ানের ওপর সেই শক্তি প্রয়োগ করে। আর দেখা যায় তার আইডিয়া একদম ঠিক, কারণ তার মধ্যে থাকা ওই আত্মাগুলির সাহায্যেই ঘোস্ট রাইডারের ক্ষমতায় সে নিমিষেই ধ্বংস হয়ে যায়। এরপর দেখা যায় মেফিস্টো সেখানে হাজির হয়ে এই কাজের জন্য জনিকে অভিনন্দন জানায়, আর সঙ্গে ঘোস্ট রাইডারের সেই ক্ষমতাও ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। তখন জনি তার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জানায় সেই ঘোস্ট রাইডারের ক্ষমতা তাকে কিছুতেই ফিরিয়ে দেবে না, কারণ এই ক্ষমতা সে আজ থেকে তার বিরুদ্ধেই ব্যবহার করবে। যেই কথা শুনে মেফিস্টো জনির ওপর রাগান্বিত হয়ে ওই স্থান ত্যাগ করে। এর পরবর্তী সিনে দেখা যায় জনি এবং রোকসান সেই গাছের নিচেই উপস্থিত হয়, যেখান থেকেই তারা একসময় পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এখান থেকে আবারও তারা একে অপরের থেকে বিদায় নেয়, কারণ জনি সিদ্ধান্ত নেয় তার এই জীবন তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়।